মনে করো তোমার নাম রকি আর আমি তোমার। তো মনে করো আমি তোমাকে বললাম যে রকি চলো আজকে দুপুর 2টার সময় আমরা গার্লস স্কুলের সামনে গিয়ে দাঁড়াই। পাশে আমার এক ক্লিকবাজ বন্ধু দাঁড়ায় আছে, বুঝো না, যে কাটি করে বেড়ায়। ও শুনে ডাইরেক্ট আমার বাবার কাছে যে কি নালিশ করবে, মানে কি ক্লিক লাগাবে। ও যে বলবে কাকু কাকু নয়ন না রকিকে বলছিল যে ওরা আজকে দুপুর 2টার সময় গার্লস স্কুলের সামনে যাবে। এই যে ও ক্লিকটা লাগালো, এইটাই ন্যারেশন। এই ক্লিক লাগানো বা কুটনামি, মেয়েরা যেটা করে কুটনামি, এটাই ন্যারেশন। তুমি বুঝলে আমার কথা? এটাই ন্যারেশন। তো ইংলিশে আমরা ট্রান্সলেশন যখন করব, তোমার ফ্লুয়েন্টলি যখন কথা বলবো, তো এই ক্লিক লাগানো তো আসবে। তো এই ক্লিক লাগানো সেন্টেন্স ট্রান্সলেট করার জন্যই ন্যারেশনের জন্ম। তো বুঝলে তো আজকে কী নিয়ে ক্লাস হবে? ন্যারেশন নিয়ে ক্লাস হবে। তো এই ক্লিক লাগানোটা ট্রান্সলেট করে ইংলিশে শেখার জন্যই ন্যারেশন আসলো। সো ন্যারেশন আমাদের এর জন্যই শিখতে হবে যে এই ধরনের ক্লিক লাগা বক্তব্য যাতে আমরা ইংলিশে পেশ করতে পারি। তো মূলত আমি যেটা তোমার ডাইরেক্ট, তোমার নাম যেহেতু রকি, তোমার আমি ডাইরেক্ট যেটা বললাম ওটা ডাইরেক্ট স্পিচ হবে। আর যেটা আমার বন্ধু আর যে ক্লিকবাজ বন্ধু যে আমার বাবার কাছে যে কাটি লাগালো, ওটা ইনডাইরেক্ট হবে। বুঝলে? তো ন্যারেশন এইটাই। ন্যারেশন কেন শেখা লাগবে? কারণ এই ধরনের সেন্টেন্স আমাদের সামনে আসে, এই ক্লিক লাগানো সেন্টেন্স যারা বলে ডাইরেক্টলি। তো ক্লিক লাগানোই বলবো, এটারে বেশি ভালো মনে থাকবে। ক্লিক লাগানো বা কুটনামি শেখার জন্যই আমাদের ন্যারেশন শেখা লাগবে। ক্লিয়ার? সো মেন অ্যান্ড গার্লস, ওয়েলকাম টু দ্য ক্লাস অফ ন্যারেশন। ন্যারেশন পার্ট অন। তো বোঝাই যাচ্ছে ন্যারেশন পার্ট অন, এর মানে ন্যারেশনের আরও একটা ক্লাস আসবে। আর একটা ক্লাসে শেষ করে দেবো, ন্যারেশন 2টা ক্লাসে কমপ্লিট। তো যারা নতুন তারা প্লিজ টেন্স আর ভয়েস শেষ করে আসো, কারণ সব কিছুই রিলেটেড, ইংলিশে সব কিছুই রিলেটেড। এটা যদি ভালোভাবে বুঝতে চাও ন্যারেশন, তো টেন্স ভয়েস ক্লিয়ার থাকা লাগবে। তো এর আগে তোমরা বুঝেই গেছো যে ন্যারেশন কেন বা কী কাজে লাগে, ক্লিক লাগানোর জন্যে। পার্ডন ইন্ট্রো। হ্যাঁ, তো ন্যারেশন মানে কি? ন্যারেশন মানে হলো উক্তি। মানে তুমি মুখ দিয়ে যেটা বলো সেটাই ন্যারেশন। এই যে সে ভয়েসের মতন, ভয়েস মানে বাচ্চা, তুমি মুখ দিয়ে যে সেন্টেন্সটাই বের করো না কেন সেটাই ভয়েস, আবার তুমি মুখ দিয়ে যে সেন্টেন্সটা বের করো সেটাই ন্যারেশন বা উক্তি। তো ন্যারেশন দুই ধরনের, একটা কালারটা ঠিক আছে, একটা ডিরেক্ট স্পিচ আর একটা ইনডিরেক্ট স্পিচ। ঠিক আছে, একটা ডিরেক্ট আর একটা ইনডিরেক্ট স্পিচ। তো ডিরেক্ট সরাসরি আমি তোমাকে যেটা বলবো, ওই যে আমি রকির যে কনসেপ্টটা নিয়ে আসলাম, চলো গার্লস স্কুলের সামনে যাই, ওটা। তো ডিরেক্টলি আমি তোমাকে যেটা বলি, হি সেজ টু মি আই অ্যাম হ্যাপি। এখানে দেখো ইনভার্টেড কমা দ্বারা যেটা ঘেরা থাকবে সেটা রিপোর্টেড স্পিচ। এই দুইটা জিনিস ভালোভাবে চেনা লাগবে। ইনভার্টেড কমার ভিতরে যেটা থাকে সেটা হলো রিপোর্টেড স্পিচ, মানে যে বক্তব্যটা তোমার সাবজেক্ট অবজেক্টে বলবে। আর এই যে ভার্বটা সাবজেক্টের পরে, এটা হলো রিপোর্টিং ভার্ব। রিপোর্টিং ভার্ব। তো আর এটা কি তাহলে? এটা রিপোর্টিং ভার্বের সাবজেক্ট। লিখলাম না, শুনে রাখো, এই হিটা রিপোর্টিং ভার্বের সাবজেক্ট। আর এই মি, টু মি, এটা হচ্ছে অবজেক্ট, তাহলে রিপোর্টিং ভার্বের অবজেক্ট এই মি। ক্লিয়ার? তাহলে সাবজেক্ট অবজেক্ট তেমন লাগে না, তবে এই যে রিপোর্টিং ভার্বের যে ভার্বটা, মানে রিপোর্টিং ভার্ব, এটা মনে রাখতে হবে। আর রিপোর্টেড স্পিচ, আর নেক্সটে এটা রিলেটেডই কনসেপ্ট আসবে। এখন ডিরেক্ট স্পিচকে ইনডিরেক্টে রূপান্তর করা। তো আমরা দেখি কি রূপান্তর করে। আর মেন কথা, ইংলিশ শেখার প্রথম শর্ত হচ্ছে তুমি ইংলিশ বাংলা করে শেখো। ঠিক আছে, মানে যে গ্রামারটাই শিখছো ওটা ইংরেজিতে মুখস্থ না করে বাংলা করে আত্মস্থ করার চেষ্টা করো, সহজে শিখবা। ইনডাইরেক্টে কি বলে, মানে ডিরেক্ট স্পিচে কি বলে আগে শুনি, হি সেজ টু মি আই অ্যাম হ্যাপি। মানে সে আমাকে বললো, মনে করো তুমি এসে ডাইরেক্ট আমারে বললে আমি সুখে আছি। ঠিক আছে, তো আমার তখন কিছু করার নেই, তুমি তো তখন সুখে আছো। তো সেটা ইনডাইরেক্টলি, মনে করো পাশে আরেকজন ছিল, সে শুনে নিল, সে ওই কথাটা আরেকজনের সামনে যে বলবে, যে আমার আর তোমার মধ্যে যে মানে কথোপকথনটা হলো, যে সেন্টেন্সটা তুমি যেটুকু আমার সাথে কথা বললে, সেটা যে আরেকজনের বলবে। তো এটা তো আমাদের ফ্রেন্ড সার্কেলে হয়, তাই না? মানে আমরা দুজন কথা বলছি, পাশ দিয়ে একজন শুনেছে, সে আরেকজনের সামনে যে ওই কথাটা বলছে। ব্যাস, এই কথাটা শেখার জন্যই ন্যারেশন লাগবে। এই কথাটা ইংলিশে ট্রান্সলেট করার জন্য ইনডিরেক্ট স্পিচের জন্ম, সেখান থেকেই ন্যারেশন আসলো। ক্লিয়ার? ন্যারেশন কেন লাগবে? তো দেখো, পাশ দিয়ে যে শুনেছে সে আরেকজনের সামনে গিয়ে কি বলবে? সে বলবে হি সেজ টু মি দ্যাট হি ইজ হ্যাপি। সরি, এটা ওরকম, এটা
আমি বলবো, ঠিক আছে, আমি তোমার কাছে শুনলাম, এবার আমি তোমার কথাটাই আমি আমার আর এক বন্ধুরে যে বলবো। মনে করো আমি আর এক বন্ধু যে বলবো যে হি সেজ টু মি, সে আমাকে বললো, তুমি আমাকে বললে যে তুমি ভালো আছো, তাই না? হি সেজ টু মি দ্যাট হি ইজ হ্যাপি। তাহলে এইটা তো আমরা বাংলায় মানে হাজার বার ব্যবহার করি, তাই না? একজনের কথা যখন অন্যজনের বলা হয় তখন এইটারই আশ্রয় নেওয়া হয়। ন্যারেশনটা আমরা এভাবে জানি না যে ন্যারেশন আসলে কি। ন্যারেশন এখন জানো যে ন্যারেশন আসলে কি, মানে তোমার কথাটা তুমি অন্যজনের যখন যে বলবা ওটা ন্যারেশন হয়ে যাবে। তুমি একটা কথা কারো কাছে শুনে সেই কথাটা যখন অন্যর যে লাগাবা তখন সেটা ন্যারেশন হয়ে যাবে। তো ইনডিরেক্ট কি হলো, আমি যে তোমার কথাটা অন্যজনের যখন বলবো, এখানে যদি তোমার দুইজন থার্ড পার্সন থাকতো তাহলে তোমার ওই যে যে আমি যে আরেকজনের কথাটা তুললাম যে আরেক বন্ধু শুনে যায়, যদি আরেক মনে করো এলাকার কাউরে যে যদি ক্লিক লাগায় সেটা তেমন। তো সহজে মনে রাখার জন্য মনে রাখো, ওই যে আমরা একজনের কথা আরেকজনের চালাচালি করি, বা মেয়েরা যেটারে কুটনামি করে, কুটনামি, সেটা হলো ন্যারেশন। ইনডিরেক্টে কি দাঁড়ায়, হি সেজ টু মি, মানে তুমি আমাকে বললে যে তুমি সুখে আসছো, তাই তো? আমি সেটা আমার আর এক বন্ধুরে যে বললাম যে সে আমাকে বললো সে খুবই সুখে আছে, তার আমার আর লাগবে না। তো ইনডিরেক্ট আর ডিরেক্ট স্পিচ ক্লিয়ার, তাই না? এটা হেডিং দিয়ে নোট করো। এই যে এই দুটা জিনিস প্লিজ যদি হাইলাইট করে লিখতে পারো লেখো, এই দুটা জিনিস, এই যে এই দুটার অনেক কাজ আছে, বুঝলে? এই দুটা হাইলাইট করে লেখো, এটা নোট করা লাগবে। হয়ে গেছে নোট, তাই না? ভিডিও পজ করে নোট করবো, ভিডিও দাঁড় করায়, কারণ রেকর্ডেড ক্লাস বেশি টাইম দেবো না। হ্যাঁ, এই দেখো, এই টেবিলটা আমরা যদি বাংলা মানে যে সেন্টেন্সটা আমরা ডিরেক্ট থেকে ইনটেক করব সেটা যদি আমরা বাংলা করে করি, তাহলে না এই টেবিলটা হুবহু মুখস্থ করা লাগে না। এই টেবিলটা একবার দেখলেই মনে করো মুখস্থ হয়ে যায়, বাট এটা খুবই ইম্পর্টেন্ট টেবিল। এক টেবিলে তোমার নাম্বার, পার্সন আর কেস, ঠিক আছে? দেখো আগে বলেছিলাম কেস, এই যে কেসের কনসেপ্ট, কেস তিন ধরনের হয়, নমিনেটিভ কেস, অবজেক্টিভ কেস আর পজিটিভ কেস। পজিটিভ মানে মালিকানাধীন, আর অবজেক্টিভ মানে যে অবজেক্টে বসে, আর সাবজেক্টিভ অর্থাৎ নমিনেটিভ যে সাবজেক্টে বসে। মালিকানাধীন বলতে দেখো, মাই মানে আমার, তো মাই কোথায় ব্যবহৃত হয়? এটা আমার কলম, এটা কি মালিকানাধীনের কথা? তো আওয়ার কই ব্যবহার হয়? মাই আওয়ার কই ব্যবহৃত হয়? এটা আমাদের জায়গা, মালিকানাধীনের কথা বলতেছি। তো ইয়োর তোমার, এটা তোমার কলম, মালিকানাধীন। এভাবে মনে রাখো, বাংলা দিয়ে মনে রাখলে বেশি মনে থাকবে। তো ইয়োর মানে তোমার, এটা তোমার কলম, এটাও মালিকানাধীন। আবার ইয়োর তোমাদের, এটা তোমাদের জায়গা, মালিকানাধীন। হিজ বাহার তাহার, এটা তাহার বই। দেয়ার, এটা তাহাদের জায়গা, বুঝলে? মানে মালিকানাধীন বলতে পজিটিভ বোঝায়, সহজে মনে রাখার জন্য মালিকানাধীন বললে পজিটিভ বোঝাবে। অবজেক্টিভ দেখো, মি মানে আমাকে, অবজেক্ট যেখানে বসে আমরা ন্যারেশনে করে আসি সাবজেক্ট আর অবজেক্ট। তো নমিনেটিভ কেস আর তোমার অবজেক্টিভ কেস, ঠিক আছে? এই দুটো আমরা ন্যারেশনে দেখে আসি। তো আমাকে, আস আমাদেরকে, ইউ তোমাকে তোমাদেরকে, এর জন্য বলেছিলাম ভয়েসটা রিলেটেড, এই যে অবজেক্টিভ আর সাবজেক্টিভ আর অবজেক্টিভ কেসটা দেখার জন্য, মানে যারা নমিনেটিভ বলে। তো এই দুটো তো আমরা ভয়েসে শিখে আছি, তাই না? বাই দিয়ে অবজেক্টে সাবজেক্ট করে হুবাহু যেমন আসে, টেবিলটা টাইম নিয়ে সুন্দর করে ঘর কেটে ভিডিও তো পজ দিয়ে রাখতেছো, তুমি এটা নোট করো, এটা মনে করো লাইফ টাইম লাগবে। ন্যারেশন এটা এটা তোমার মুখস্থ করা লাগে না, আমি বললাম না ওই যে ওই কনসেপ্ট, মানে ক্লিক লাগানোর যে কনসেপ্ট, ওইটা মাথায় রেখে তুমি যখন একটা ডাইরেক্ট স্পিচে তুমি বাংলা করবা, মানে তুমি ডাইরেক্ট স্পিচ তোমার সামনে দেখবা, দেখার পর ওটার বাংলা করবা যে বাংলা কি দাঁড়াচ্ছে। এবার তুমি নিজে নিজে ওই ওই যে যে বক্তা সেখানে তুমি নিজেরা দাঁড় করাবা। দরকার তুমি ভাববা আমি যদি আমার বান্ধবীর এই কথাটা বলি তাহলে আমি বান্ধবীরে কিভাবে বলবো? আমি বান্ধবীরে বলবো যে সে আমাকে ওই কাজটা করতে দিছিল, মানে তুমি ক্যাজুয়াল যেভাবে কনভারসেশন করো তোমার বান্ধবীরা, মনে করো সাপোজ তুমি জীবনে তো মনে হচ্ছে তুমি একদম দোয়া তুলসী পাতা, তুমি জীবনে এর কথা আর ওরে যে লাগাওনি, লাগাইছো তো অবশ্যই লাগাইছো, ব্যাস ওই লাগানোটাই হলো ন্যারেশন, বুঝলে? ব্যাস ওইভাবে হিসেব করে ন্যারেশন করবা, তাহলে হয়ে যাবে। এটা নোট করো, খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, ভিডিও পজ দেওয়া হয়ে গেছে না? হ্যাঁ, নোটও বোধহয় কমপ্লিট। এবার দেখো, প্রথমে কিসের রুল? পার্সন পরিবর্তনের নিয়ম। তো পার্সন পরিবর্তন অর্থাৎ এই যে ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন, মানে এই তিনটা, ক্লিয়ার? এই তিনটা দেখে আসি। পার্সন পরিবর্তনের নিয়ম, ফার্স্ট পার্সন,
যদি ফার্স্ট পারসন থাকে। রিপোর্টেড স্পিচের মধ্যে ফার্স্ট পারসন থাকলে তা পরিবর্তন হবে রিপোর্টিং ভার্বের সাবজেক্টের নাম্বার, জেন্ডার বা পার্সন অনুযায়ী। যেমন দেখো, রিপোর্টেড স্পিচ কোনটা আমরা আগে বলেছি না, ওই দুটো জিনিস মুখস্থ করতে হবে। ন্যারেশন যেহেতু অনেক কঠিন এবং বড় কনসেপ্ট, তুমি চাইলে ক্লাস 2 দিনে শেষ করো কি 3 দিনে শেষ করো। প্রথমে একটু অংশ দেখো, ওটা নোট করো, ওটা বারবার দেখো, তারপর আরেকদিন আরেকটা পারো। একবারে যে পুরোটা ক্লাস আমি শর্টে একটা ক্লাসে করে দিই, মানে ক্লাস তোমার করো কনসেপ্ট ছোট, আমি একজনই একটা ক্লাসে শেষ করতেছি, বাট তোমার যদি মনে হয় যে না আমার এতগুলো একটা ক্লাসে মনে থাকছে না, তুমি ক্লাসটা 2 বা 3 দিনে করো। হ্যাঁ, রেকর্ডেড ক্লাস ইচ্ছে মতো করো। তো দেখো, আমি আগে বললাম রিপোর্টেড স্পিচ কোনটা, ইনভার্টেড কমার ভিতর যেটা ঘেরা থাকবে সেটা রিপোর্টেড স্পিচ। তো রিপোর্টেড স্পিচের ভিতর ফার্স্ট পারসন, আই কি ফার্স্ট পারসন। তো রিপোর্টেড স্পিচের ভিতর ফার্স্ট পারসন থাকলে তা পরিবর্তন হবে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট এর নাম্বার, জেন্ডার বা ও পারসন অনুযায়ী। যেমন হি সেজ আই এম হ্যাপি, সে বলল আমি ভালো আছি, আমি সুখী আছি। তো ওইটা আমি যে আরেকজনের বলবো, তুমি আমার একটা কথা বলেছো, আমি সেটাতে আরেকজনের বলবো। আমি কি বলবো আরেকজনের? হি সেজ দ্যাট হি ইজ হ্যাপি। তুমি আমারে বললে যে আমি সুখে আছি, আমি মনে করো সেটা বুঝলাম, বুঝে আমি আরেক বন্ধুর কাছে গেলাম, আমি বলবো যে হ্যাঁ আমার ওর সাথে কথা হয়েছে, সে আমারে বললো যে ও সুখে আছে। বিষয়টা এরকম, তাই তো? তো ওই যে আমি বললাম না সে সুখে আছে, সে আমারে বললো যে সে সুখে আছে, ওইটারে ইংলিশে ট্রান্সলেট করার জন্য ইনডাইরেক্ট স্পিচ আর ন্যারেশনের জন্ম। তাহলে কি, হি সেজ দ্যাট হি ইজ হ্যাপি। তো দেখো, ফার্স্ট পারসন হিতে পরিবর্তন হয়েছে, এখানে কি পরিবর্তন হবে, নাম্বার, জেন্ডার। এই দেখো কই, আই থার্ড পারসনে পরিবর্তন হয় হিতে, ঠিক আছে? ফার্স্ট পারসন থাকলে তা পরিবর্তন হবে রিপোর্টিং ভার্বের সাবজেক্টের নাম্বার। এখন রুল অনুযায়ী কি, ওটা তো আমরা বাংলায় ট্রান্সলেট করে বললাম, রুল অনুযায়ী কি, ফার্স্ট পারসন যেহেতু আছে তাহলে সেটা রিপোর্টিং ভার্ব কে শেষ, আমি আগেই বলেছি রিপোর্টিং ভার্ব মুখস্থ করতে হবে, রিপোর্টিং ভার্ব শেষ। তো রিপোর্টিং ভার্বের সাবজেক্ট হি, এটা কি হি সাবজেক্ট। তো সাবজেক্টের নাম্বার, জেন্ডার, পারসন অনুযায়ী। সাবজেক্ট কি, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তাহলে আমরা ছকে যাই, আয়ের থার্ড পারসন আর সিঙ্গুলার নাম্বার। এই দেখো সব কিন্তু এই একটা ছকে সব দিয়ে আছে, আয়ের থার্ড পারসন হি এবং সিঙ্গুলার নাম্বার হি। তাহলে আমরা এখানে কি নেব, হি সেজ দ্যাট হি ইজ হ্যাপি, রুল অনুযায়ী গেলাম। আর আমি যেটা বললাম ওটা তোমার ট্রান্সলেট, ওটা তোমার এই ক্লাসটা একবার দেখার পরে তোমার আর এইসব শখ পক নিয়ে না টাং ফাং করা লাগবে না। এই শখের কোন পার্সন কি দেখি এগুলো মাথায় আনা লাগবে না। তুমি দেখবা ডিরেক্ট স্পিচ পরীক্ষার খাতায় দেখবা, আর এটা না তাহলে না পার্সন হয়ে যাবে। খালি তোমার ওই টেন্স পরিবর্তনটা একটু খেয়াল রাখতে হবে। একটা ক্লাসে ন্যারেশন 2টা ক্লাস নেবো, তো ন্যারেশন 2টা ক্লাসের মধ্যে 2 ঘন্টা সর্বোচ্চ ন্যারেশন মনে করো পুরো কমপ্লিট, জীবনে আর কোনো জায়গায় ন্যারেশন পড়া লাগবে না। আর একটা দেখি থার্ড পারসনে, দেখো রকি সেজ আই লার্ন মাই লেসন। রকি বলল আমি আমার পড়া শেষ করেছি। তো তুমি আমারে বললে যে আমি আমার পড়া শেষ করেছি, আমি যে মনে করো তোমার মা বা তোমার কোনো গার্জিয়ানরে কি বলবো, রকি আমাকে বললো যে সে পড়াশুনো শেষ করেছে, আমি তোমার মনে করো টিউশন পড়াতে যাই, তো আমি বলবো যে হ্যাঁ রকি বললো যে ওর সিলেবাস শেষ করেছে। থার্ড পারসন আসতেছে, রকি সেজ আই লার্ন মাই, তাহলে রকি সেজ দ্যাট হি লার্নস হিজ লেসন। আবার এখানে তাই রিপোর্টিং ভার্ব, এটা রিপোর্টেড স্পিচে ফার্স্ট পারসন রিপোর্টিং ভার্ব শেষ, তার সাবজেক্ট কে রকির নাম্বার, পারসন, জেন্ডার, রকি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তাহলে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার কিডা, হি বা সি। রকি যেহেতু ছেলে তাই দেব হি, সহজ। তবে ওই যে আমি তোমার যেটা বললাম বাংলা করে ওভাবে গেলে সহজ হয়। তুমি রুল অনুযায়ী শেখো প্রথমবার, যেহেতু তোমরা যারা নতুন করতেছো বা ন্যারেশনে খুবই কাঁচা, রুল অনুযায়ী প্রথমে যাও, তারপর রুল ফুল দেখা লাগবে না, বাংলা করবা ডাইরেক্ট মনে মনে ভাববা আমি এটা বলতেছি, আরেকজন বান্ধবের যে আমি কি ক্লিক লাগাবো ওইটা না পাতাই দিবা তুমি সাবজেক্ট অবজেক্ট, ওই রুলে যায় থার্ড পারসন সিঙ্গুলার টিঙ্গুলার সব করা লাগবে না। তো ক্লিয়ার হলো? এই দেখো আর একবার দেখে আসো, সিঙ্গুলার আনতেছি, আয়ের আমার থার্ড পারসন লাগবে, যেহেতু আমার রিপোর্টিং ভার্বের সাবজেক্ট থার্ড পারসন অর্থাৎ রকির জন্য আমার হি আসবে, হি, আর যেহেতু সে ছেলে হি আসলো সিঙ্গুলার ফ্রম হি। এটা নোট করো। আরে ভাই ন্যারেশন সহজ, ছেলে মেয়ে খালি ভয় পায় ন্যারেশনে, ভয় পায় আর কি আছে, ন্যারেশনই তো, তাই না? ভিডিও পজ করে নোট হয়ে গেছে তাই না? চলো এবার সেকেন্ড পারসন,
ওই রিপোর্টেড স্পিচে, মানে ইনভার্টেড কমার ভিতরে যদি সেকেন্ড পার্সন থাকে, রিপোর্টেড স্পিচের মধ্যে সেকেন্ড পার্সন থাকলে তা পরিবর্তন হবে রিপোর্টিং ভার্বের অবজেক্টের নাম্বার। আগে পরিবর্তন করিলাম আমরা সাবজেক্ট অনুযায়ী, রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুযায়ী পরিবর্তন, অর্থাৎ এই যে আমাদের রিপোর্টিং ভার্ব এর অবজেক্ট, এরা মি অনুযায়ী পরিবর্তন হবে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট। তো দেখো, শি সেজ টু মি ইউ আর হ্যাপি, সে আমাকে বলল তুমি সুখে আছো। শি সেজ টু মি, প্রথমে বোঝো কথাটা, আসলে কথাটা কি বলতেছে, মানে আমি আর তুমি দাঁড়ায় আছি, তো আমারে বলেছে, তোমার মা বা তোমার কেউ আমার এসে বলেছে যে তুমি সুখী আছো, তখন সেটা ইনডাইরেক্টলি শি সেজ টু মি দ্যাট আই অ্যাম হ্যাপি, ঠিক আছে। শি সেজ টু মি অর্থাৎ সে আমাকে বলল যে সে সুখী, মানে তুমি বেশি গভীরতা না, তুমি আমাকে বললে যে ইউ আর হ্যাপি, তুমি আমাকে ডাইরেক্ট বললে যে আমি সুখে আছি, ঠিক আছে। মানে তুমি আমাকে এসে বললে যে তুমি তো ভালোই আছো, তুমি তো সুখেই আছো, তোমার তো কষ্ট নেই জীবনে কোনো, এই কথাটা তুমি আমার এসে বললে। তো ইউ আর হ্যাপি, মানে তুমি আমাকে বললে ইউ আর হ্যাপি। তো দেখো, মানে সেকেন্ড পার্সন যেহেতু ইউ, ইউ এখানে কে, ইউ এখানে আমি, দুইজনের ভিতর কনভারসেশন হচ্ছে, অন্য কিছু ভাবার দরকার নেই, দুইজনের ভিতর। তুমি এসে আমার ডাইরেক্ট বললে তুমি তো সুখেই আছো, ঠিক আছে। তো ওই কথাটা আমি আমার বন্ধুরে যে বলবো, যে তুমি আমার কি বললে, আমি ওটা আমার বন্ধুরে শেয়ার করবো, আমার বেস্ট ফ্রেন্ড, আমি তারে যে শেয়ার করবো যে তুমি আমার কি বললে। তো দেখো আমি যে কি বলবো, শি সেজ টু, মানে তোমার কথাটা হলো শি সেজ টু মি দ্যাট আই অ্যাম হ্যাপি। এইখানে পরিবর্তনটা খেয়াল করো, এই যে যে সাবজেক্টটা পরিবর্তন হবে রিপোর্টিং ভার্বের অবজেক্ট, যেহেতু মি, দেখে আসি আমরা মি, হ্যাঁ, তো মি মি মি, এই যে মি অবজেক্ট, যেহেতু অবজেক্টের কথা এসেছে সেকেন্ড পার্সনে, তো আমরা অবজেক্ট দেখবো, অবজেক্টে মি আছে, মি মি পরিবর্তন হবে কার অনুযায়ী, আমরা দেখে আসি। হ্যাঁ, মিটা, সরি, এই আমাদের ইউটা পরিবর্তন তো এটাই করতে হবে, তাই তো। ইউ পরিবর্তন হবে মি অনুযায়ী, বুঝলে, ইউ পরিবর্তন হবে মি অনুযায়ী। তো মি এর সাবজেক্টিভ ফর্ম দেখতে হবে, মি এর সাবজেক্টিভ ফর্ম কইছে, হ্যাঁ মি এর সাবজেক্টিভ ফর্ম, এই যে আমাদের অবজেক্টের সাবজেক্ট বানাতে হবে, তাই তো। মি এর সাবজেক্টিভ ফর্ম কি, আই, তাহলে আমরা মি রে আই করব, বুঝলে, যেহেতু সিঙ্গুলার, মি যেহেতু সিঙ্গুলার আছে। তো ফিরে যায়, কথাটা একদম ডুড, মানে তুমি ক্লিয়ার কনসেপ্ট ভাবে কথাটা মনে রাখবা কি, যে শি সেজ টু মি দ্যাট আই অ্যাম হ্যাপি, মানে তুমি বোঝো, তুমি আমার বললে তুমি তো সুখেই আছো, আমি আমার বন্ধুরে যে কি বলবো, যে আমার সাথে দেখা হয়েছে, ও আমাকে বললো যে আমি নাকি খুব সুখেই আছি, এইটাই, আরে এইটাই তো পরিবর্তন করতে হবে ন্যারেশন। সেম নিচেরটা খেয়াল করো, আই সে টু শিলা ইউ লস্ট ইউর পেন, তোমার নাম শিলা, আমি আলাম নয়ন, তো আমি যে তোমার যখন বলবো শিলা তুমি তো তোমার কলম হারাই ফেলিছো, তুমি জানো না তোমার কলম কই হারাইছে, তো আমি তোমার ডাইরেক্ট বলবো শিলা তুমি তো তোমার কলম হারাই ফেলিছো, ডাইরেক্ট স্পিচ। তো এটার ইনডাইরেক্ট কি হবে, আই সে টু শিলা দ্যাট শি লস্ট। এবার আমি যে তোমার কথাটা বলেছি, আমি আমার দোস্তরে যে কথাটা বলবো, বন্ধু শিলার সাথে তো আজকে একটা কথা কইছি, আমার বন্ধু তো এক্সাইটেড যে নয়ন শিলার সাথে কি কথা কইলো, আমি যে বলবো বন্ধু আমি শিলারে যে বলেছি যে ওর কলম হারাই ফেলেছি, মানে ও মানে এখানে শি, তাহলে ইনডাইরেক্টে কি দাঁড়ালো, আই সে টু শিলা ইউ লস্ট ইউর পেন, আই সে টু শিলা ড্যাট শি লস্ট ইয়ার পেন, বুঝলে, এটা সহজ কনসেপ্ট। তুমি আমার একটা বললে সেটা যে আমি আমার বন্ধুরে বলবো, এটাই নারেশন, ঠিক আছে। শিলা আমাকে বললো, আমি সরি, আই সে টু শিলা, আমি তোমাকে বললাম, এবার আমি তোমারে বলতেছি, আই সে টু শিলা, শিলা তুমি তো তোমার কলম হারাই ফেলেছো, ব্যাস শেষ। আমি বিকেলবেলা আমার দোস্তের সাথে দেখা করেছি, বন্ধু আসো আজকে তো কাহিনী একটা হয়েছে, কি হয়েছে, আমার বন্ধু খুবই এক্সাইটেড। তো আমি যে বলবো আরে আমি আজকে শিলারে যে বলেছি যে তুমি তো তোমার কলম হারাই ফেলেছো, তো আমার বন্ধু এটা শুনে তো মনে করো অথর্ব হয়ে গেল যে নয়ন কি নাকি বলছিল। আরে ন্যারেশন শেখা খুবই মজা, কোনো পেইন নেই। তো এই জায়গায় আমরা রুল অনুযায়ী যাই, ইউ এটা কি অনুযায়ী, অবজেক্ট অনুযায়ী, সরি কি, রিপোর্টিং ভার্ব, রিপোর্টিং ভার্বের অবজেক্ট কে, শিলা, তাহলে শিলা অনুযায়ী আমাদের এই ইউরে পরিবর্তন করতে হবে, তাই তো, শিলা অনুযায়ী ইউরে পরিবর্তন করতে হবে। তো শিলার সাবজেক্টিভ ফর্ম, এই যে শিলার সাবজেক্টিভ ফর্ম, তোমার যেহেতু থার্ড পারসন, কই তুমি শিলা, এই যে মনে করো নাম, যেহেতু অবজেক্টে নাম দেওয়া আছে শিলা,
তাই এর মনে করো এখানে তো হিম বা হার এটারে আমরা শিলা ধরতে পারি, থার্ড পার্সনের ভিতর তো সেটাও পড়তেছে তাই না সিঙ্গুলারে। তো ঠিক এটাই পরিবর্তন হবে হি বা সি অনুযায়ী, শিলা যেহেতু মেয়ে তাই আমি সি দিছি। ছকটা ক্লিয়ার হচ্ছে এবার তাই তো? চলো এই যে সেই শিলার কনসেপ্ট, শিলা তার থার্ড পার্সন, সে যেহেতু থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার তাই রিপোর্টেড আমাদের ইনডাইরেক্ট স্পিচে সাবজেক্ট হবে সি। ওই পার্সনটা প্রথমবার দেখে রাখো, তারপর যখন বাংলা করে এভাবে আমি তোমার ক্যাজুয়াল যেভাবে শিখাচ্ছি এভাবে শিখলে ওই ওই ছক আর দেখা লাগবে না। ঠিক আছে, এটাও ভিডিও পজ করে নোট করো। ন্যারেশন একটু একটু কঠিন, মানে প্রথমে একবার বললাম না ওই ক্লিক লাগানো শিখে গেলেই ন্যারেশন কমপ্লিট। এবার থার্ড পার্সন, রিপোর্টেড স্পিচের মধ্যে থার্ড পার্সন থাকলে তার কোনো পরিবর্তন হবে না। রিপোর্টেড স্পিচে থার্ড পার্সন থাকলে তার কোনো পরিবর্তন হবে না। থার্ড পার্সন দিয়ে যদি শুরু হয়, দেখো বলি হি শেষ, সে বলল, আমি তোমারে বললাম রকি ইজ 4। মনে করো আমার আর তোমার মধ্যে কনভারসেশন হচ্ছে, কিন্তু আমরা আমাদের ভিতর অন্য একজনের কথা বলতেছি, যে আমি তোমার বলতেছি রকি ছেলেটা খুব গরিব, দিন আনে দিন খায়। এটারে ইনডাইরেক্ট, তাহলে হি সেজ দ্যাট, তুমি আমার কাছ থেকে কথাটা শুনলা, ঠিক আছে, আমি রকির নামে বললাম যে ও গরিব, তুমি যে আর এক বন্ধুরে বলবা, ঠিক আছে, যে নয়ন রকির নামে এই বলেছে, তাহলে নয়নের কথাটা তুমি কি বলবা? হি সেজ দ্যাট রকি ইজ 4, মানে তুমি যে এবার আর একজনের বলতেছো, তুমি যে আর একজনের ক্লিক লাগাচ্ছ। তাহলে এটা যদি সহজে মনে রাখা যায়, দেখো তুমি আমারে যা বলবা শেডের মানে পরিবর্তন হবে না, শেডের সাবজেক্ট পার্সন পরিবর্তন হবে না, আমি তোমারে যেটা বলবো তার পরিবর্তন হবে। এভাবেও মনে রাখা যায়, ক্যাজুয়াল থিঙ্কিং করে পরিবর্তন করবা। হি সেজ মানে আমি তোমারে বললাম রকি ইজ 4, তুমি যে আর এক বান্ধবীরে ক্লিক লাগাবা, নয়ন বলেছে রকি গরিব, তাই তো লিখেছি হি সেজ দ্যাট রকি ইজ 4, হি সেজ দ্যাট রকি ইজ 4। বাংলা করে পড়ো, ন্যারেশন জীবনে ভুলবা না। টেন্স পরিবর্তন, একবার টেন্স পরিবর্তন দেখা দিই, তারপর নোট করার টাইম দিচ্ছি। টেন্স পরিবর্তনের দেখো প্রেজেন্ট বা ফিউচার, এবার টেন্স চলে আসলো, টেন্সের 6টা ক্লাস করা আইছি, তো টেন্সের 6টা ক্লাস না করলে তো এগুলো তোমার কোনো কাজে লাগবে না। তো দেখো রিপোর্টিং ভার্ব যদি প্রেজেন্ট অথবা ফিউচার এ হয়, তাহলে রিপোর্টেড স্পিচ এর টেন্সের কোনো পরিবর্তন হবে না, তবে পূর্বের পার্সন পরিবর্তনের নিয়ম যথারীতি পালন করতে হবে। যদি প্রেজেন্ট বা ফিউচারে হয়, আমাদের এটা প্রেজেন্ট টেন্সে না, প্রেজেন্ট টেন্সে, তো তাহলে প্রেজেন্ট বা ফিউচার, তাহলে রিপোর্টেড স্পিচ কোন যা পরিবর্তন হয় শুধু সেট থাকলে। এখন তোমাদের যে বোর্ড কোশ্চেনে যেটা আসে, তোমরা ওই কয় নম্বর পড়ে ন্যারেশন, 5 নম্বর বোধ হয়, হ্যাঁ 5 নম্বরে ন্যারেশন পড়ে। তো 5 নম্বরে তোমাদের বোর্ড কোশ্চেনে সব কিন্তু পাস্ট টেন্স আসে, ঠিক আছে, সব পাস্ট টেন্সে আসে। তো এটা আমরা ডিরেক্ট ইনডিরেক্ট, যেহেতু আমরা বিগিনার তাই ডিরেক্ট ইনডিরেক্ট শিখতেছি, নেক্সটে আমি যাচ্ছি পাস্ট টেন্সের ক্ষেত্রে, এখনই যাচ্ছি। দেখে নাও প্রেজেন্ট বা ফিউচার, আমাদের প্রেজেন্ট রিপোর্টেড স্পিচ আছে তাই এর কোনো পরিবর্তন আমরা করিনি। তো প্রেজেন্ট বা ফিউচার হলে রিপোর্টেড স্পিচে টেন্সের কোনো পরিবর্তন হয় না। টেন্সের কোনো পরিবর্তন করেছি, টেন্সের পরিবর্তন বুঝিছো, মানে এই সেন্টেন্সের ভিতর টেন্সের কোনো পরিবর্তন হয় না, এটা নোট করো, পরে উদাহরণ আছে আমি দেখাচ্ছি। বেশি টাইম দেওয়া যাবে না কিন্তু, বড় কনসেপ্ট। পজ করে নোট হয়ে গেছে তাই না? হ্যাঁ চলো, এই যে দেখো যেমন এখানে কি রিপোর্টিং ভার্ব প্রেজেন্ট, রিপোর্টিং ভার্ব, এটা মনে রাখবা, রিপোর্টিং ভার্ব, রিপোর্টিং ভার্ব কে, যে ভার্বটা বলে। কই গেলাম, এই যে শেষ আছে আই ইট রাইস, আমরা শুধু এখানে পার্সন পরিবর্তন করব। হি সেজ আই ইট রাইস, সে বললো, তুমি আরে বললে আমি ভাত খাইছি। হি সেজ দ্যাট হি ইটস রাইস, ঠিক আছে, দ্যাট হি ইজ রাইস, আয়ের পরিবর্তন আমাদের সাবজেক্ট অনুযায়ী, যেহেতু ফার্স্ট পার্সন আছে তাই সাবজেক্ট অনুযায়ী, সেকেন্ড পার্সন থাকলে অবজেক্ট অনুযায়ী, সহজ তো ভাই, হি ইট রাইট। ওই ক্যাজুয়ালি চিন্তা করো একবার, যে হি সেজ আমি বললাম যে আই ইট রাইস, আমি ভাত খাইছি, তো তুমি ওটা তোমার বান্ধবী কারো যে বলবা যে নয়ন বলেছে নয়ন ভাত টাত খাইছে, ঠিক আছে, ও মন খারাপ করে ভাত না খেয়ে নেই, নয়ন ভাত খাইছে, তো হি সেজ দ্যাট হি ইটস রাইস। ক্লিয়ার, সহজ কনসেপ্ট। মানে ওই যে আমার কথাটা তুমি আরেক বান্ধবীরা যে জিনিসটা দিয়ে বলবা, আরে ভাই তুমি জীবনে যেটা দিয়েই ব্যবহার করেছো সেটার ইংলিশ করে দাও, ন্যারেশন কমপ্লিট হয়ে যাবে, বুঝলে? ওই পার্সন পরিবর্তন অত মনে রাখা রাখে না, তাও প্রথমে তোমরা বিগিনার, যেহেতু আমাদের ফার্স্ট পার্সনের পরিবর্তন হবে হি অনুযায়ী, মানে যেহেতু ফার্স্ট পার্সন তাই পরিবর্তন হয় সাবজেক্ট অনুযায়ী, তাই সেখানে হি দিছি। আর একটা দেখো হি উইল সে, এই যে ফিউচার রিপোর্টিং ভার্ব ফিউচার টেন্সে আছে,
আই ওয়েন্ট টু স্কুল। তো আই ওয়েন্ট টু স্কুল, আমি স্কুলে যাই, আমি স্কুলে যাই, এই তো বাংলা আছে তাই না? মনে করো আমি স্কুলে, আই ওয়েন্ট টু স্কুল, গো ওয়েন্ট গান, তাহলে আমি স্কুলে গেছিলাম। তো মনে করো তুমি খুবই ফাঁকিবাজ স্টুডেন্ট, তুমি স্কুল কলেজের জীবনেও যাও না, তো তুমি আমার এসে বলবা, মনে করো তোমার তো আমার সামনে এসে ভালো সাজ দিয়ে হবে, তুমি আমার এসে বলবা আমি না নিয়মিত স্কুলে যাই। হ্যাঁ মানে বা তুমি যে কথাটা বলবা সেটা আমি আগের থেকেই বুঝতে পারছি তুমি কোন টাইপের, আমি তোমার চিনে গেছি। তো আমি আমি সেটা আমার বন্ধুরা যে কি বলবো, দেখো হি উইল সে দ্যাট হি ওয়েন্ট টু স্কুল, আমি আমার বন্ধুরা যে বলবো, তুমি আমারে বলবা যে তুমি নাকি রোজ স্কুলে যাও, ঠিক আছে? তুমি মানে মানে বুঝতেছো যে হি দ্যাট সে নাকি, আমি আমি আমার বন্ধুরা কি বলবো যে এখানে দেখো হি উইল সে বলবে, আমি আমার বন্ধুরা বলতেছি, এটা কিন্তু তোমার সাথে হচ্ছে না। হি উইল সে আমারে বলবে যে সে নাকি নিয়মিত স্কুলে যায়, তাহলে হি উইল সে আই ওয়েন্ট টু স্কুল। এখন তুমি আমারে বলবা যে ডাইরেক্ট স্পিচে আমি স্কুলে যাই, এটাও সহজ। আর যেহেতু ফার্স্ট পারসন পরিবর্তন হয়েছে সাবজেক্ট অনুযায়ী, সাবজেক্ট হি আছে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, হিরে আমরা সাবজেক্ট করে দিছি, হি ওয়েন্ট টু স্কুল, রুল অনুযায়ী গেলে এটা নোট করো। এটা ঠিক কুটনামি অনুযায়ী চিন্তা করতে হবে, ঠিক কুটনামি অনুযায়ী, কুটনামির বেশি কিছু না ন্যারেশন, তারা কয় ক্লিক লাগানো। তারপর পাস্ট টেন্স, এবার পাস্ট টেন্স যেখানে রিপোর্টিং ভার্ব যেখানে পরিবর্তন হবে। রিপোর্টিং ভার্বের যদি পাস্ট টেন্সে হয় তাহলে রিপোর্টেড স্পিচে টেন্সকে করাসপন্ডিং অর্থাৎ অনুরূপ, করাসপন্ডিং মানে অনুরূপ, টেন্সের অনুরূপ টেন্সে রূপান্তর করতে হবে, এই সেই করাসপন্ডিং টেন্স। এটা না মনে রাখার সবচেয়ে সহজ নিয়ম, এটা খুবই সহজ। দেখো প্রেজেন্ট ইন্ডিফিনিট হলে পাস্ট ইন্ডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস হলে পাস্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তো পাস্ট ইন্ডিফিনিট টেন্স হলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এটাকে নোট করো, ঠিক আছে? এটা না ওই যে বললাম না ক্যাজুয়াল থিঙ্কিংয়ে মানে কুটনামি যে বললাম যে বিষয়টা কুটনামিতে আছে, ওটাই আরো সহজে বোঝা যায়, বুঝলে? এই টেন্স পরিবর্তন, পার্সোনাল টেন্স পরিবর্তন ওই ক্যাজুয়াল থিঙ্কিং করলে কমপ্লিট। হ্যাঁ তারপর কি পাস্ট কন্টিনিউয়াস হলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আচ্ছা পাস্ট পারফেক্ট হলে কোনো চেঞ্জ হবে না, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হলে নো চেঞ্জ। আর আমরা জানি যে ফিউচার থাকলে কোনো পরিবর্তন হয় না, তো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হলেও চেঞ্জ হয় না, পাস্ট পারফেক্ট টেন্স হলেও চেঞ্জ হয় না। আর এখানে কিছু আছে মডাল, মডাল অক্সিলারি তো আমরা দেখে আসছি আগে কি কি মডালের পরিবর্তন, শ্যাল থাকলে শুড হয়, মানে দেখো এটাও কিন্তু তুমি সেই এটা অ্যাপ্লাই করতে পারো। প্রেজেন্ট ইন্ডিফিনাইট থাকলে যেহেতু পাস্ট ইন্ডিফিনাইট হয় তাই মডাল এসে শ্যাল থাকলে হয় শুড, উইল থাকলে উড, মানে পাস্ট। এখন বিষয় হচ্ছে কি মডালরে তুমি ঠিক পাস্টেও সীমাবদ্ধ রাখতে পারবে না, তুমি মডালরে প্রেজেন্টেও সীমাবদ্ধ রাখতে পারবো না। দেখো শুড দিয়ে একটা সেন্টেন্স বলো, আই শুড গো দেয়ার, আমার সেখানে যাওয়া উচিত ছিল, এটা কি হয়েছে? অবাস্তব অতীত, ঠিক আছে? মানে একদম তুমি সরাসরি তারে পাস্ট বলতে পারবো না, এটা কিন্তু অবাস্তব অতীত। আমি সেখানে গেছি, আমি কিন্তু যাইনি সেখানে, কিন্তু আমার যাওয়া উচিত ছিল, এটা কি হলো? অবাস্তব অতীত। উইল থাকলে উড, ক্যান থাকলে কুড, এটা নোট করো। ভিডিও পজ দিয়ে নোট করো, এর আগেরটা তো দিছি তাই না? এটা ভিডিও পজ দিয়ে নোট করিছো তো? করিছো, হ্যাঁ এডে ভিডিও দাঁড় করাও দিয়ে নোট করো। ক্যান থাকলে কুড, মে থাকলে মাইট, সহজ আছে, মে থাকলে মাইট হয়। এই যে একদম ডাইরেক্ট প্রেজেন্ট থাকলে পাস্ট, তো এখানে ডাইরেক্ট একদম সরাসরি বোঝা যাচ্ছে যে প্রেজেন্ট থাকলে পাস্ট আসছে। এম ইজ আর থাকলে ওয়াজ বয়ার, তো এই হ্যাভ বা হ্যাজ থাকলে হ্যাড, মাস থাকলে হ্যাড টু। এই মাস্টের নিয়মটা কিন্তু এটা অনেকে জানে না, মাস থাকলে হ্যাড টু হয়। মাস থাকলে হ্যাড টু হয়, ওয়াজ বা ওয়ার থাকলে হ্যাড বিন। এই যে এই দেখো ওয়াজ বা ওয়ার থাকলে হ্যাড বিন, এটা কি? এটা পারফেক্ট পাস্ট ইন্ডিফিনিট তাই না? এই দেখো এই যে পাস্ট ইন্ডিফিনিট ওয়াজ বা ওয়ার দিয়ে কোন সেন্টেন্স হয়? পাস্ট ইন্ডিফিনিট থাকলে পাস্ট পারফেক্ট হ্যাড বিন। একই মডাল আর ওই টেন্স পরিবর্তন আলাদা কিছু না, এটা নোট করা হয়ে গেছে না?
আই থিঙ্ক ইটস ডান। আরও কিছু পরিবর্তন, এই যে এই শব্দের পরিবর্তনগুলো দেখে রাখো। ওই যে দিস থাকলে ড্যাট হয়, এগুলো আমরা যখন প্রয়োগে না, আমরা যখন ওই প্যাসেজ ন্যারেশন করবো তখন আমরা এগুলো আরো ভালো করে দেখো। দিস থাকলে ড্যাট হয়, দেয়ার থাকলে দোজ হয়, অ্যাগো থাকলে বিফোর, ডাস থাকলে সো, নাও থাকলে দেন, হেয়ার থাকলে দেয়ার, হেন্স থাকলে দেন্স, তারপর কাম থাকলে গো, মাস থাকলে হ্যাড টু। মাসটা আমি কি আগে দিছি না? টুডে থাকলে দ্যাট ডে, টুমরো থাকলে দ্য নেক্সট ডে বা দ্য ফলোয়িং ডে, ইয়েস্টারডে থাকলে দ্য প্রিভিয়াস ডে, লাস্ট নাইট থাকলে দ্য প্রিভিয়াস নাইট, সরি থাকলে অ্যাপোলোজাইজ, এটা একটু গুরুত্বপূর্ণ, এটা একটু মুখস্থ করবা, এটা নোট করে রাখো, ভিডিও পজ দিয়ে নোট করো। চলো নেক্সট। হ্যাঁ, ইউনিভার্সাল ট্রুথ অর্থাৎ চিরন্তন সত্য। তো চিরন্তন সত্য রিপোর্টেড স্পিচটি যদি ইউনিভার্সাল ট্রুথ বা চিরন্তন সত্য হয়, তাহলে রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্স হলে রিপোর্টেড স্পিচের টেন্সের ওরে কালার, হ্যাঁ, রিপোর্টেড স্পিচ এর টেন্সের কোনো পরিবর্তন হবে না। চিরন্তন সত্য কোনো পরিবর্তন হয় না, এটা তো আমরা জানি, তাই না? বয়েজের ক্ষেত্রেও তাই। তো অ্যাসার্টিভ সেন্টেন্স, এখন সেন্টেন্স পরিবর্তন, টেন্স পরিবর্তন বা সেন্টেন্স পরিবর্তন। রোল অন। দেখো, অ্যাসার্টিভ সেন্টেন্স থাকলে অর্থাৎ ইনডাইরেক্ট স্পিচ যদি অ্যাসার্টিভ সেন্টেন্সে থাকে, রিপোর্টিং ভার্ব সে অথবা সেইড, সে থাকলে তো টেন্স পরিবর্তন হয় না, সেইড থাকলে টেন্স পরিবর্তন হবে। এর যদি অবজেক্ট থাকে, সে বা সেইডে যদি অবজেক্ট থাকে, তাহলে উক্ত সে বা সেইড এর স্থলে টেল অথবা টোল ব্যবহৃত হবে। তোমরা এখানে টোল বা ডাইরেক্ট সেইড দিয়েও করতে পারো, সমস্যা নেই। এবং টু উঠে যাবে, এই টোল দিলে হয় কি টুটা উঠে দিতে হয়, কিন্তু ডাইরেক্ট ওই সেইড দিলে কোনো সমস্যা নেই। রিপোর্টিং ভার্ব আমি সেইডই রাখবো, এতে কোনো সমস্যা নেই। রিপোর্টিং ভার্বে সে অথবা সেইডের যদি অবজেক্ট না থাকে, অবজেক্ট থাকলে টোল বা টোল, এটা ফলো না করলেও চলে আমার ক্ষেত্রে। তো অবজেক্ট না থাকলে উক্ত সে বা সেইডের কোনো পরিবর্তন নেই। এখন অবজেক্ট থাকলে মনে করো অবজেক্ট যদি দিয়ে দেয়, টোল দিয়ে করবা, হ্যাঁ, তবে এটা বেশি ক্যারি করে না স্যাররা, এটা বেশি ধরে না, এটা নোট করো। হয়ে গেছে, ভিডিও পজ দিয়ে নোট। চলো 3, ইনভার্টেড কমা। ওই যে আমাদের যে রিপোর্টেড স্পিচেস যে ইনভার্টেড কমা উঠে যাবে এবং ড্যাট ব্যবহৃত হবে, ড্যাট ব্যবহৃত হবে। তো আমরা রুল মানে স্ট্রাকচার মানে এক্সাম্পল দিয়েই করব। তারপর ড্যাট ব্যবহার করার পর সাবজেক্ট প্লাস ভিয়ন, অবজেক্ট প্লাস এক্সটেনশন, পূর্বের পার্সন এবং টেন্স পরিবর্তনের নিয়ম যথাযথভাবে পালন করতে হবে। এটা নোট করো, আমি এক্সারসাইজ করে দিচ্ছি। হয়ে গেছে নোট। এখানে কি আছে? রকি সেস আই অ্যাম এ স্টুডেন্ট, তো শেষ আছে তো সেই থাকবে, রকি শেষ। এখন বিষয় আছে, যদি আমরা এটা দেখি যে রিপোর্টিং ভার্বের সে অথবা সের যদি অবজেক্ট থাকে আর অবজেক্ট না থাকলে সে বা সেটার কোনো পরিবর্তন নেই। এখানে অবজেক্ট উল্লেখ নেই, তাই আমি সেই রাখলাম। তো অবজেক্ট না থাকে গেল ইনভার্টেড কমা উঠে যাবে, এটা উঠার পর শেষ ড্যাট, এই যে ঠিক এটা শেষ ড্যাট, আই অ্যাম এ স্টুডেন্ট। তো আই অ্যাম এ স্টুডেন্ট টেন্স অনুযায়ী আমাদের সাবজেক্ট নিতে হবে। ফার্স্ট পারসন থাকলে পরিবর্তন হয় সাবজেক্ট অনুযায়ী, রকি কি হি, দ্যাট হি। এবার বিয়ন টেন্স অনুযায়ী, হি, যেহেতু এটা শেষ আছে, শেষ কি এটা প্রেজেন্টে হলে টেন্স পরিবর্তন হবে না, হি ইজ এ স্টুডেন্ট। হি ইজ এ স্টুডেন্ট, রকি সেজ দ্যাট হি ইজ এ স্টুডেন্ট। ক্যাজুয়ালি চিন্তা করো, রকি, তুমি আমার মনে করো রকি একটা ছেলে এসে আমার বললো যে আই অ্যাম স্টুডেন্ট, আমিও একজন স্টুডেন্ট। আবার আমি তোমার এই কথাটা বলবো যে রকি আমার বললো যে সে একটা স্টুডেন্ট। ক্যাজুয়াল থিঙ্কিং, মানে রুলসে আমরা বেশি যাবো না, ক্যাজুয়াল থিঙ্কিং ট্রাই করলে সহজ হয়। আর একটা রহিম শেষ তুমি, এ দেখো শেষ তুমি, যেহেতু অবজেক্ট আছে তাই আমরা টোল দেবো, টোল দিলে টু ব্যবহৃত হয় না। রহিম টেল, টোল তো না, টেল, রহিম টেল। যেহেতু এই দেখো টেল কেন আসবে, যেহেতু আমাদের প্রেজেন্টে কইতা, এই যেহেতু প্রেজেন্টে তাই টেল, TELL। রহিম টেল, টু হবে না, টেল মি,
will tell me that আবার এই আই পরিবর্তন হবে he can help you. Rohim tell me that he can help I can help you. তাহলে he can যেহেতু অবজেক্ট পরিবর্তন হবে মি সাথে। রহিম টেল মি দ্যাট হি ক্যান হেল্প মি, ইউ পরিবর্তন হলো অবজেক্টের সাথে যেহেতু অবজেক্ট আছে, নোট করো। আর যেহেতু রিপোর্টিং ভার্ব প্রেজেন্টে বা ফিউচারে থাকলে কি টেন্স পরিবর্তন হয় না, তাই আমরা ক্যান রাখলাম। যদি এটা সেইট থাকতো তাহলে আমরা ক্যান কুট করে দিতাম। ক্যাজুয়ালি থিঙ্কিং না বেশি, এটা তোমরা রুল অনুযায়ী করো, বাট যখনই বাংলা করে ওই কুট নামে স্টাইলে শিখবা সহজে কমপ্লিট হবে। এটা নোট হয়ে গেছে তাই না? হয়ে গেছে না? নোট করো। আর তো আগেই করিস। আরও কিছু উদাহরণ দেখো, দ্য ম্যান, এগুলো ট্রাই করো। আগে তো আগেগুলো নোট করে আছে, তো ওইগুলো দেখে এইগুলো 3 ট্রাই করো, আমি তারপর করে দিই। হয়ে গেছে ট্রাই করা, তাদের ট্রাই করা ছিল, করে দিই। The man says to her that, the man says to her, সেটাকে বললো you are known to me, সেকেন্ড পারসন, তাহলে she is। দেখো এটা ঠিক আছে, লোকটি তাকে বলল ইউ আর নোন টু মি, তুমি আমার পরিচিত। তো আমি সেই কথাটা, একটা লোক আসে তোমার এই কথাটা বলেছে, সেই কথাটা আমি শুনে নিলাম, আমি শুনে আরেকজনের কাছে বলবো। দ্য ম্যান সেজ টু হার, মানে একটা মানুষ, আমি আমার বন্ধুরা সেই কথাটা বলতেছি, সেই ক্যাজুয়াল থিঙ্কিং। এই ক্যাজুয়াল থিঙ্কিংটা তুমি যখনই বুঝে যাবা তখন ন্যারেশন তোমার কাছে আর কিছুই না, ঠিক আছে? ওই পার্সোনাল রুল রেগুলেশনের ভিতরে, মানে তুমি কয় না ফার্জি সিরিজে একটা ডায়লগ আছে, সিস্টেম কা নিচে নেই আনেগা, সিস্টেম কো আপনার নিচে রাখনেগা, ঠিক আছে? মানে তুমি রুল রেগুলেশনের নিচে তুমি থাকবা না, রুল রেগুলেশনের উপরে চলে যাবা, তখন রুল মাল বানা লাগবে না কিছু। তাহলে দ্য ম্যান সেজ টু হার দ্যাট শি ইজ, she is known to him। হিম পরিবর্তন হলো মির সাথে, মি পরিবর্তন দ্য ম্যান অর্থাৎ হিম, হির অবজেক্টিভ হিম। দে সেজ টু মি, লেখো they say to me that they say to me that we are, past person হবে that they are your my। they say to me, তারা আমাকে বললো we are your friends, কিছু লোক এসে আমার বললো আমরা তোমার বন্ধু। তো আমি সেটা আরেকজনের যে কি বলবো, যে তারা এসে আমাকে বললো যে তারা হলো আমার বন্ধু, সেটাই তো। তারা সে যদি আমাকে এই কথাটা বলে যে উই আর ইউর ফ্রেন্ডস, আমরা তোমার বন্ধু, তো আমি আরেকজনের যে বলবো তারা এসে আমাকে বললো যে তারা আমার বন্ধু, ক্যাজুয়াল থিঙ্কিং। ফাদার সেজ টু মি, ফাদার টোল্ড দিয়ে করি এটা, ঠিক আছে? ও সরি, টেল মি that I am helping you, that he is helping you, he is helping me। সহজ, কারেকশন করে নাও যারা ট্রাই করিলে। নেক্সট, হ্যাঁ, ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্স এটা একটু কঠিন, তাও করতে তো হবেই। আর একটা কথা ছিল তোমাদের সাথে, সামনে তো দুর্গাপূজা আসতেছে, তাই তো? তো
দুর্গাপূজায় ফার্স্ট ইয়ারের সবথেকে মানে কি বলবো, এটা দুর্গাপূজা আসলেই ফার্স্ট ইয়ারের সব থেকে বড় ভাইব কি, যে তারা এবার একটা ব্র্যান্ড টেস্ট করবে, মানে বুঝতেছো তো, মানে এইবার একটা ব্র্যান্ডের 8-9 হাজারের বোতল এবার ট্রাই করতেই হবে। মানে এটা নিয়ে বন্ধু বান্ধবদের মধ্যে আবার চলে, ভাইব চলে, যে কে কত দামি ব্র্যান্ড ট্রাই করতে পারলো। ঠিক আছে, মানে বুঝতে তো, বোতল ব্র্যান্ড এটা হবে। তো বেশি কিছু বলবো না, এটা ফার্স্ট ইয়ারে যেহেতু মানে এটা কন্ট্রোলে থাকে না, জীবনে প্রথমবার টেস্ট, আর ফ্যামিলি থেকে দূরে প্রথমবার, এটা সবারই হয়, বুঝি আমি। তো বিষয় আছে যে মদ খেয়ে অনেকে মারাও যায়, ঠিক আছে, কারণ এটা বাংলাদেশ, এটা বিদেশ না। তুমি বাইরে থেকে ইম্পোর্ট করে কোন ভাই বেদার আদার দিয়ে তুমি আনাবা, তো ওইটা মিথানল পয়জনিং হয়ে অনেকে মারা যায়, নিউজে প্রায় শোনা যায়। মানে ভার্সিটির ছেলেমেয়েরা যখন বাড়ি থেকে বাইরে যায় তখন অনেক হয়। এই যে রিসেন্টলি কিছুদিন আগেই চট্টগ্রাম ভার্সিটি না খুলনা ভার্সিটি, যাই হোক কোনো একটা ভার্সিটির, তো 2টা ছেলে 1টা মেয়ে 3জন মিলে বাইরে যেয়ে খাইতে গেছে, তো মিথানল পয়জনিং হয়ে প্রথমে মেয়েটা মারা গেছে। তো যখনই মেয়েটা মারা গেল, তখনই মনে করো পুলিশ যে 2টা ছেলেটা ধরেছে, যে তাহলে ওই 2টা ছেলে কিছু করে হয়তো মেয়েটারে, বুঝতে তো পারতেছো তো। তো কিছুক্ষণ পর দেখা গেল একটা ছেলে ওদের ভিতর মারা গেল, তখন আর একটা ছেলে বলে যে এই না এই হয়েছে, তখন বিষয়টা সামনে আসে। মিথানল পয়জনিং হলো, তোমরা বিদেশি যেসব গুলো আসে আমাদের দেশে, তো এগুলো 300-400% ভ্যাট দেওয়া লাগে সরকারের। তো ওইখানে যেগুলো ফ্যাক্টরিতে ব্যবহৃত হয়, ফ্যাক্টরিতে কিন্তু অ্যালকোহল খুব প্রচুর পরিমাণে লাগে। তোমার প্রাণ কোম্পানি বা যে কোনো যেগুলো খাবার দাবারের, যেগুলো রুটি টুটির কোম্পানি, ওইগুলোতে অ্যালকোহল প্রয়োজন হয়। তো ওই অ্যালকোহল আনার জন্য ওইখানে মিথেনের জায়গায় বিউটেন বা পেন্টানের, যারা সায়েন্সে তারা বুঝবা, মিথেনের জায়গায় বিউটেন বা পেন্টেন এগুলো দিয়ে আনে। তখন ওগুলো দিলে ওগুলো সরাসরি বিষ হয়ে যায়, কিন্তু বোতল এক, সেম ব্র্যান্ড সবকিছু যায়, কিন্তু ওগুলো ডাইরেক্ট বিষ হয়ে যায়, ওটা খালেই মারা যাবে, এটা গ্যারান্টেড। এখন সবাই মারা যায় না, কেউ কেউ মনে করো ওটাই করে ফেলে, ডাইজেস্ট করে ফেলে। এখন ওইটার কারণেই তোমার মিথানল পয়জনিং হয়, আর এতেই করেই মারা যায়। তখন মিথানল পয়জনিং হলে তারা আর বাঁচানো যায় না, পয়জনিং হওয়া মানেই সে মারা যাবে। তো বেশি কিছু বলবো না, দুর্গাপুজো যেহেতু সামনে, তো এইগুলো করার কি দরকার, কোনো দরকার নেই। ঠিক আছে, ওই 2-1টা ব্র্যান্ড খেলাম, আমি অমুক ব্র্যান্ড খাইছি, আমি এটা করেছি ওটা করেছি, দরকার নেই এগুলো করার। ঠিক আছে, স্বাভাবিক জীবনযাপন করো, ওই নেশা করে আধ্যাত্মিক লেভেলে যাওয়ার কোনো দরকার নেই। ইন্টারোগেটিভ সেন্টেন্স, ঠিক আছে, পড়াশোনায় ফিরি। রিপোর্টিং বাড়বে, সে অথবা সেইডের স্থলে আক্স বা আক্সড হবে। এ দেখো, সে বা সেইটাকে আক্স বা আক্সড ব্যবহৃত করতে হবে, অথবা ইনকোয়ার অফ বা ইনকোয়ার্ড অফ, এই দুটোর ব্যবহার খুবই কম, যেহেতু বানানটা একটু কঠিন, বাট দেখে রাখতে পারো। আক্স বা আর এর পর টু ব্যবহৃত হবে না, ইনভার্টেড কমা উঠে যাবে। রিপোর্টেড স্পিচটি যদি অক্সিলারি ভার্ব বা সাহায্যকারী, যেমন রিপোর্ট, এই যে ডু, ডাজ, ডু, বাজ, ডিড, এম, ইজ, আর, ওয়াজ, আর, এগুলো ইত্যাদি যদি থাকে, দ্বারা শুরু হয়, তাহলে ইনভার্টেড কমা উঠে যাওয়ার পর ইফ ব্যবহৃত হবে। অর্থাৎ ইফ কই ব্যবহৃত হবে, ইফ সহজে মনে রাখো, ইয়েস নো কোশ্চেন আমরা তো শিখাইছি, ইয়েস নো কোশ্চেন থাকলে ইফ ব্যবহৃত হয়, ডাব্লিউএস কোশ্চেন থাকলে সরাসরি ডাব্লিউএস ওয়ার্ডটা বসে যায়, নিচেরটাই তাই বলা। রিপোর্টেড স্পিচটি যদি ডাব্লিউএস কোশ্চেন বা হু, এই যে হু, হুম, হুচ বা হুইচ, হোয়াট, হোয়ার ইত্যাদি, ওয়াই, হাউ ইত্যাদি দ্বারা শুরু হয়, তাহলে ইফ অথবা ওয়েদার ব্যবহৃত হবে না, উক্ত ডাব্লিউএস কোশ্চেনটি ব্যবহৃত হবে। এটা নোট করো, পরে আমরা উদাহরণ করা দেখে আসছি, তাই তো। নোট করে ভালো, এটা কমপ্লিট তো। হ্যাঁ, এরপর প্রশ্নবোধক বাক্যটি অ্যাসার্টিভ সেন্টেন্সে রূপান্তর করতে হবে, অর্থাৎ নিম্নের স্ট্রাকচার ব্যবহার করতে হবে। দেখো, সাবজেক্ট ভার্ব টেন্স অনুযায়ী হবে, আমরা টেন্সের রুল আগে দেখে আইছি, অবজেক্ট আর এক্সটেনশন, পূর্বের পার্সন পরে আর টেন্স পরিবর্তনের নিয়ম যথাযথভাবে মানতে হবে, এটাও নোট করো, পূর্বের পার্সন আর টেন্সগুলো মানতে হবে যথাযথভাবে। চালিয়ে এক্সারসাইজ একটা করে দিই, ঠিক আছে। হি সেড টু মি, তাহলে হি আস্কড দ্য বয়, টু ব্যবহৃত হবে না, আস্ক দিয়েছি তাই, হি আস্কড দ্য বয় ইফ, ইফ তাও সাবজেক্ট কি, ইফ ইউ সেকেন্ড পার্সন, ইফ হি, ইউ পরিবর্তন হয়েছে দ্য বয় হিসেবে, এরা ইউ পরিবর্তন দ্য বয় হিসেবে, আমি হি দিছি, ইফ হি ওয়েন্ট
প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স, পাস্ট ইনডিফিনাইট। ইফ হি ওয়েন্ট টু স্কুল। নিচেগুলো ট্রাই করো, কঠিন আছে কিন্তু, সাবধান। ন্যারেশন। ট্রাই করা হয়ে গেছে যাদের করার ছিল। তো ফাদার সেড টু মি, আর ইউ রিডিং এ স্টোরি? আর ইউ রিডিং এ স্টোরি নাও? তো ফাদার আস্কড, ফাদার আস্কড মি ইফ, ইউ পরিবর্তন হবে আই বল, ইফ আই ওয়াজ রিডিং এ স্টোরি দেন। দেন টি কিন্তু এটা ভালো করে লিখে দিই। দেন, দেন আসলো নাও এর কারণে, ঠিক আছে। আর এটা মনে রাখো, ইনডিরেক্ট স্পিচ সবগুলো অ্যাসার্টিভ হবে, যে সেন্টেন্সই থাকুক সেটা অ্যাসার্টিভে রূপান্তর করতে হবে। এগুলো অ্যাসার্টিভ পদ্ধতি, তাই লাস্টে ফুল স্টপ ব্যবহৃত হচ্ছে। নেক্সট, দ্য ম্যান। দ্য ম্যান asked the boy who he was. Who he was. Father, এটা তো বলা লাগবে তাই তো। হি পরিবর্তন হয়েছে কার জন্য? ইউ এর জন্য। ইউ সেকেন্ড পারসন পরিবর্তন হবে দ্য বয়। ক্লিয়ার? ফাদার আস্কড মি হোয়াট আই, ইউ পরিবর্তন হবে মির সাথে, হোয়াট আই হ্যাড ইটেন। কারেকশন করে নাও যারা ট্রাই করলে। চলো নেক্সট, ইম্পারেটিভ সেন্টেন্স। আর সেন্টেন্স প্রথম ক্লাস, একদম প্রথম ক্লাস, আমার চ্যানেলে প্রথম ক্লাসে আমি সেন্টেন্স বোঝাইছি একটা ক্লাসে। তো এইসব তো আমার আর বারবার বলা লাগবে না। সেন্টেন্স কোনটা কি? ইম্পারেটিভ সেন্টেন্স তো সবাই চেনো, লেট বা ভার্ব দ্বারা যেসব সেন্টেন্স শুরু হয় তাকে ইম্পারেটিভ সেন্টেন্স বলে। রিপোর্টিং ভার্ব সেভ অথবা সেইড এর স্থলে অর্থ অনুযায়ী নিম্নলিখিত ভার্ব ব্যবহৃত হবে। দেখো, রিপোর্টিং ভার্বে যখন আমাদের সেভ বা সেইড থাকবে, ইম্পারেটিভ সেন্টেন্স তোমার দেখে আগে চিনতে হবে কোনটা ইম্পারেটিভ সেন্টেন্স। ভার্ব দিয়ে শুরু হয়েছে, তোমাদের প্রশ্ন ইম্পারেটিভ দেওয়া আছে, তো ওটা দিয়ে শুরু হবে। এখন আমি তো ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট আজকে করাচ্ছি, নেক্সট দিন প্যাসেজ নারেশন অল্প কিছু রুল আছে, আমি প্যাসেজ নারেশনগুলো করাবো নেক্সট দিন, 2টা ক্লাসে শেষ করবো বলেছি। তো দেখো, ইম্পারেটিভ সেন্টেন্সে সে অথবা সেইড থাকলে, প্রেজেন্ট হলি অর্ডার, পাস্ট হলি অর্ডার্ড। যদি আদেশ বোঝায়, নিষেধ বোঝালে, নিষেধ মানে অর্থাৎ বোঝাতো, এটা সেন্টেন্স দেখলে বোঝা যাবে ভালো। কমান্ড অথবা কমান্ডেড, উপদেশ বোঝালে। অ্যাডভাইস, কি নোট করার টাইম, হ্যাঁ এটা তো করা হয়েছে। উপদেশ বোঝালে অ্যাডভাইস বা অ্যাডভাইসড ব্যবহৃত হয়। অনুরোধ বোঝালে রিকোয়েস্ট বা রিকোয়েস্টেড ব্যবহৃত হবে। উপরের কোনোটাই না বোঝালে বা অথবা একাধিক অর্থ, মনে করে একসাথে 2টা বোঝাচ্ছে, অর্ডারও বোঝাচ্ছে, উপদেশও বোঝাচ্ছে, 2টা বোঝাচ্ছে, তো অর্থ বা ভাব বোঝালে সাধারণভাবে টেল অথবা টোল। সেই টেল অথবা টোল দিলে পরে টু ব্যবহৃত হবে না, এটা মনে রাখবা। টেলের পরে টু হবে না, এটা কিন্তু অনেক সময় ভুলে যায় সবাই। ব্যবহার করা যাবে, নোট করো এটা। কমপ্লিট নোট, তাই না? চলো, হ্যাঁ দেখো, প্রিপোজিশন টু উঠে যাবে, এটা তো সব জায়গায় আমরা জানি। ইনভার্টেড কমা বাদ যাওয়ার পর টু ব্যবহার করে, এখানে টু ব্যবহার করতে হবে। যদি টোল দিয়ে করো সেখানে টু ব্যবহার করা যাবে না, মনে রাখবো এটা। টু ব্যবহার করে ইনফিনিটিভ গঠন করতে হবে। দেখো, রিকোয়েস্টেড রিপোর্টেড স্পিচটি যদি নেগেটিভ হয় তাহলে ইনভার্টেড কমা বাদ যাওয়ার পর নট টু ব্যবহার করতে হবে যদি নেগেটিভ হয়। ডু নট ওপেন দ্য ডোর, নট টু ওপেন দ্য ডোর, ঠিক আছে। সম্পূর্ণ সেন্টেন্সটি অ্যাসার্টিভ সেন্টেন্সের রূপান্তরিত হবে। আগেই বলেছি,
সব ইন্টারোগেটিভ থাকুক, তোমার অ্যাসার্টিভ থাকুক, ইম্পারেটিভ থাকুক, সকল সেন্টেন্স তোমার অ্যাসার্টিভে রূপান্তর করতে হবে। ক্লিয়ার? যেই থাকুক আমাদের ইনডাইরেক্ট স্পিচ মানে অ্যাসার্টিভ সেন্টেন্স ন্যারেশনের ক্ষেত্রে। পূর্বের পার্সন আর টেন্স পরিবর্তন এটা তো আমরা আগেই জানি। পার্সন আর টেন্স পরিবর্তন আগের অনুযায়ী আগের নিয়ম অনুযায়ী চলবে, নোট করো এটা। চলো নেক্সট। কি আছে এখানে? এক্সারসাইজ। হি সেইড টু মি ব্রিং মি এ চেয়ার। তো দেখো এখানে আদেশ বলা যায় আমার একটা চেয়ার এনে দাও। প্লিজ তো এখানে রিকোয়েস্ট করতেছে না, তো অর্ডার দাও। ফার্স্ট পারসন পরিবর্তন হয় সাবজেক্ট অনুযায়ী, আগেই বলেছি, ব্রিং হিম এ চেয়ার। ঠিক আছে? দ্য কমান্ডার, যেহেতু কমান্ডার সে তো কমান্ডই দেবে, বোঝাই যাচ্ছে। দলাপতি, দলপতি, দা COMMAN, কমান্ডার, কমান্ডেড, commanded his to দাঁড়াও, টু উঠে যাবে, ঠিক আছে, commanded his men, প্রিপোজিশন টু উঠে যাবে, এটা মনে রাখতে হবে, টু সব জায়গায় উঠে যাবে। এই যে এই টুটা উঠে যাবে, কিন্তু পরে টোল্ড দিলে টোল্ডের পরে অবজেক্ট দিয়ে তারপর এই টুটা দিতে হবে, অর্থাৎ আমাদের ইনফিনিটিভ গঠন করতে হবে। ইনফিনিটিভ করতে টু যুক্ত ভার্ব, টু প্লাস ভার্বের বেস ফর্ম ইনফিনিটিভ। ইনফিনিটিভ, জেরান্ড আর পার্টিসিপল এগুলো নিয়ে ইলাবোরেটলি আলোচনা হবে নেক্সট সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডে। মার্চ অন মানে কি? এগিয়ে যাও। ওই যে কি বলে ওটা, ফলিং করে না, ওই যে বিএনসিসি বা রবারে যারা ফলিং দেয় তাদের মার্চ অন মানে ওই যে রেফ লাইট চেড়া করে, ওটা বলে মার্চ অন। তাহলে দ্য কমান্ডার কমান্ডেড হিজ মেন টু, কি রে মার্চ অন কি লিখলাম, টু মার্চ অন। দ্য টিচার সেড টু দ্য স্টুডেন্ট, তাহলে দা শিক্ষক উপদেশ দেয়, দা টিচার অ্যাডভাইসড, কেন হচ্ছে? কারণ পাস্ট, রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্সে আছে। দ্য টিচার অ্যাডভাইসড দ্য স্টুডেন্টস, নট আছে, তাহলে নট টু, not to waste their, ইওর আছে, সেকেন্ড পার্সন থাকলে অবজেক্ট অনুযায়ী, এই যে অবজেক্ট অনুযায়ী চেঞ্জ হবে, প্লুরাল আছে, তাহলে নট ওয়েস্ট দেয়ার টাইম। আর আগে ক্যাজুয়াল থিঙ্কিং তো বলেছি, ক্যাজুয়ালি থিঙ্কিং করে এইভাবে করা যায়। চেষ্টা করবা প্রত্যেকটা সেন্টেন্স বাংলা করে তোমারে ওই সাবজেক্টের জায়গায় দাঁড় করায় তুমি নিজে যে আরেক বান্ধবীর যে কথাটা বলবা সেই কথাটাই ইনডাইরেক্টে বসানোর জন্য। এটাই ন্যারেশনের সব থেকে সহজ রুল আর সব থেকে সহজে চেনার মানে শেখার উপায়। ঠিক আছে? দ্য বিগিনার সেইড টু মি প্লিজ গিভ মি সাম মানি। তো প্লিজ দয়া করতেছে, তাহলে প্লিজ থাকলে কি হয়? অনুরোধ, অর্থাৎ প্লিজ অনুরোধ করবে। রিকোয়েস্টেড দ্য বেগার, beggar, QESTED, the beggar requested me to give him, ফার্স্ট পারসন পরিবর্তন হয় সাবজেক্ট অনুযায়ী, সাবজেক্ট দ্য বেগার, তাহলে হির, তাহলে টু গিভ হিম সাম মানি।
সাম মানি, MONY মানি। নোট করো এটা, ভিডিও পজ দিয়ে নোট করো। হয়ে গেছে না? নোট কারেকশন কমপ্লিট যারা যারা ট্রাই করিলে। চলো নেক্সট, আরও কিছু নিয়ম। ইম্পারেটিভের আরও কিছু নিয়ম দেখো। ইম্পারেটিভ সেন্টেন্সে কাউকে সম্বোধন করে, কাউকে অ্যাড্রেসিং করে, এইটা যারা ন্যারেশন আগে করেছে তারা তো জানো, যারা নতুন তারাও শেখো। ইম্পারেটিভ সেন্টেন্সে কাউকে সম্বোধন করা হলে নিম্নের উদাহরণ অনুসরণ করতে হবে। এক্সাম্পল আমি এখানে উত্তর করে দিচ্ছি, হি সেড টু দেম ফ্রেন্ডস হেল্প মি। আমি সম্বোধন করলাম, বন্ধুরা প্লিজ আমার সাহায্য করো। অ্যাড্রেসিং দেম অ্যাজ ফ্রেন্ড, হি রিকোয়েস্টেড দেম টু হেল্প মি। যেহেতু সাহায্য চাচ্ছে সে রিকোয়েস্ট করবে, রিকোয়েস্টেড দেম টু হেল্প মি। ডিরেক্ট স্পিচ, ডিরেক্ট স্পিচে যদি স্যার থাকে তাহলে ইন্টারেক্ট করার সময় স্যারের স্থলে রেসপেক্টফুলি বা উইথ রেসপেক্ট ব্যবহার করতে হবে। এক্সাম্পল দেখো, হি সেড টু দ্য টিচার, স্যার লেন্ড মি ইয়োর বুক প্লিজ। তো যেহেতু স্যার আছে তো হি রিকোয়েস্টেড, স্যারের কনসেপ্ট পরে, যেহেতু স্যারে রিকোয়েস্ট করতেছে তো মানে প্লিজের যে কনসেপ্টটা অনুরোধ করতেছে, হি রিকোয়েস্টেড দ্য টিচার রেসপেক্টফুলি, এই যে স্যারের জন্য রেসপেক্টফুলি, টু লেন্ড হিম হিজ বুক, লেন্ড মি ইয়োর বুক। তো ইয়োর সেকেন্ড পারসন পরিবর্তন হয় অবজেক্ট অনুযায়ী, লেন্ড মি ইয়োর বুক, এটা নোট করো। এই স্পিডেও পজ করে নোট করা। হ্যাঁ, ইম্পারেটিভ সেন্টেন্স লেট দ্বারা শুরু হলে, লেট দ্বারা ডাইরেক্ট যদি ইম্পারেটিভ সেন্টেন্স শুরু হয়, দেখো রিপোর্টেড স্পিচটি লেট আস বা লেট দ্বারা শুরু হলে বা প্রস্তাব বোঝালে রিপোর্টিং ভার্ব সে অথবা সেটের স্থলে প্রপোজ অথবা প্রপোজড, মানে প্রস্তাব রাখা। লেট মানে কি আমার অনুমতি চাওয়া। লেট দ্বারা ইম্পারেটিভ সেন্টেন্স কোনগুলো তৈরি হয়, যেগুলো অনুমতি, লেট মি ডু দ্যাট, প্লিজ আমার কাজটা করতে দাও, এমন বোঝায়। তাহলে মানে কি, মানে কোনো কিছু করার জন্য অনুমতি চাচ্ছে, তাহলে প্রপোজ অনুমতির সাথে প্রস্তাব একই কথা, অনুমতি চাওয়া এবং প্রস্তাব দেওয়া একই। অথবা সাজেস্ট অর্থাৎ পরামর্শ দেওয়া ব্যবহৃত হবে, ইনভার্টেড কমা উঠে গিয়ে দ্যাট ব্যবহৃত হবে। এরপর সাবজেক্ট শুড, লেট ডে হলে শুড মানে কি করা উচিত, প্লাস ভিয়ন প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন। পূর্বের পার্সন এবং টেন্স পরিবর্তনের নিয়ম যথাযথভাবে অনুসরণ করতে হবে। এক্সাম্পল আমি দিয়ে দিচ্ছি, দেখো হি সেড টু মি লেট আস টু দ্য ওয়ার্ক, দেখো হি প্রপোজ টু মি দ্যাট আস, ফার্স্ট পার্সন আছে, পরিবর্তন হবে সাবজেক্ট অনুযায়ী। What the fuck? He said to me, let us do the work. Let us do the work. Let us do the work. That they should do the work. কইছে সাবজেক্ট, এই যে সাবজেক্টটা আস, আসের সাবজেক্টিভ ফর্ম আনতে হবে। এইখানে কিন্তু পার্সন পরিবর্তন হবে না, মনে রাখো। লেট দ্বারা শুরু হলে এখানে পার্সন পরিবর্তনের কনসেপ্ট আনলে ভুল যাবে। পার্সন পরিবর্তন যদি আমরা কনসেপ্ট আনলাম, আসতে পরিবর্তন করলাম, যেহেতু এটা ফার্স্ট পার্সন আমরা আসতে পরিবর্তন করলাম হি অনুযায়ী, হি রে পরিবর্তন করে এখানে দিলে ওয়েট আ মিনিট, হি রে পরিবর্তন করলে কি হয়, হির প্লুরাল কি, দে বা দেয়া, ঠিকই তো আছে, সরি হির প্লুরাল আসবে এখানে, হির থার্ড পার্সনের প্লুরাল আবার দে, দে বা দেম, তাই তো। তাহলে একই, আমি কনফিউজ হয়ে গেলাম। তো হি প্রপোজ টু মি দ্যাট দে শুড ডু দ্য ওয়ার্ক, একই নিয়ম, এটা নোট করে রাখো। হয়ে গেছে কমপ্লিট নোট। চলো পাস। রিপোর্টেড স্পিচটি যদি লেটাস বা লেটস দ্বারা বাদে শুধু লেট, এরপর অন্য কোনো পার্সন, মানে লেট হিম ডু দ্য ওয়ার্ক, লেট মি ডু দ্য ওয়ার্ক, লেটের পরে পার্সন আসে তো সেই সেন্টেন্সের জন্য। লেটের পরে যদি কোনো পার্সন বা নাম্বার, যেমন লেট মি, লেট হিম, লেট হার, আমি যেগুলো বলছিলাম লেট মি, লেট হিম বা লেট হার ইত্যাদি থাকে, তাহলে রিপোর্টিং ভার্ব সে অথবা সেইডের কোনো পরিবর্তন হবে না। বুঝো কথাটা, অর্থাৎ রিপোর্টিং ভার্ব সে বা সেইড দুটাই থাকবে। ইনভার্টেড কমা উঠে যাবে, মানে প্রেজেন্টে সে থাকবে, পাস্টে সেইড থাকবে। ইনভার্টেড কমা উঠেছে ড্যাট ব্যবহৃত হবে। এরপর সাবজেক্ট মাইট। তাহলে আমরা কি শিখলাম, লেট দিয়ে লেটস বা লেট দিয়ে শুরু হলে যেখানে তোমার অবজেক্ট থাকে না, মানে লেট মি লেটাস থাকে না, সেখানে শুড দিয়ে করতে হবে। আর যেখানে অবজেক্ট থাকে সেখানে মাইট দিয়ে করতে হবে। মাইট বি অ্যালাউড টু, দুইটা দিয়ে করা যায়, অর্থাৎ মাইট মাইট দিয়ে করতে হবে, এটা কিন্তু রুল, এটা কিন্তু ভুল যাবে। প্লাস ভিয়ন প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন। পূর্বের পার্সন আর টেন্স পরিবর্তনের নিয়ম একই থাকবে, নোট করো এটা। হয়ে গেছে নোট।
হ্যাঁ, এবার অপটেটিভ সেন্টেন্স। তো দেখো, রিপোর্টিং ভার্ব যদি সে বা সাইডের স্থলে অর্থ নিজে নিল, অর্থাৎ রিপোর্টিং ভার্বে সে বা সাইড থাকলে আমাদের এখানে দুইটা, ইচ্ছা বা আকাঙ্ক্ষা বোঝালে আমরা জানি কাউকে উইশ করলে অপটেটিভ সেন্টেন্স কাকে বলে, এটা কিন্তু আমার বারবার বলা লাগবে না, আগে দেখে আসো ক্লাস। অপটেটিভ সেন্টেন্স যেগুলোরে উইশ বা প্রার্থনা, ইচ্ছা, আকাঙ্ক্ষা বা প্রার্থনা বোঝায়। তাহলে উইশ বা উইশড মানে বার্থডে উইশ করা, এগুলাই তো। প্রার্থনা বোঝালে প্রে, মে আল্লাহ ব্লেস ইউ, এগুলা। ইনভার্টেড কমা উঠে যে ড্যাট ব্যবহৃত হবে। এরপর সাবজেক্ট মাইট প্লাস, এই যে এটা কিন্তু মাইট হয়, এটা একটাই মাইটই হয়, সাবজেক্ট প্লাস মাইট বিয়ন অবজেক্ট এক্সটেনশন। এই স্ট্রাকচার ব্যবহার করে অপ্রেসিভ সেন্টেন্সকে, এই দেখো এটা আমি লিখে দিয়েছি এমনি, যে অ্যাসার্টিভ সেন্টেন্সে রূপান্তর করতে হবে, আমাদের সব সেন্টেন্সকে অ্যাসার্টিভ করতে হবে, এটাই নারেশনের রুল, নোট করো এটা। যেই সেন্টেন্স থাকুকই তারে করতে হবে। আর আমি ওই যে বোতল খাওয়ার কনসেপ্টটা আনলাম, ঠিক আছে, যে দুর্গাপূজা আসতেছে এর মানে তোমরা বোতল টোতল কিনে খামা। দেখো মিডিল ক্লাস ফ্যামিলি ছেলেবেলে না, এদের একটা কথা আছে, একটা ইংলিশে একটা ভালো লাইন আছে, ল ইজ লাইক স্পাইডার্স ওয়েব, ল ইজ লাইক এ স্পাইডার্স ওয়েব, ঠিক আছে, মানে আইন মাকড়সার জালের মতো, ওইখানে ছোট পোকা পড়লে আটকে যায়, আর বড় পোকা ভারী পোকা পড়লে জাল ছিঁড়ে যায়। তাহলে কি বুঝলে? অর্থাৎ তুমি আমি মিডল ক্লাস ফ্যামিলির লোক, আমরা আইন বিরোধী যে কোনো কিছু করলে আমরা ফেঁসে যাবো। মনে করো সাপোজ আমি ব্যাংকের থেকে 20,000 টাকা লোন নিলাম, এখন আমি লোনটা দিতে পারতেছি না, আমার টানাটানি পরিবারে, ব্যাংকের লোক পুলিশ টুলিশ নিয়ে আমার বাড়ি চলে যাবে, আমার বাড়ির টিভি ফ্রিজ সব বিক্রি করে ওরা ওদের টাকা উসুল করে নেবে। কিন্তু সেই একই সময় যদি ব্যাংকটা ডাকাতি করে কোনো দল এসে, ঠিক আছে, ডাকাতি করে 20 কোটি মেরে নিয়ে গেল, আইনের কিছু করার নেই ভাই, ওই 2-3 বছর ধরে ঘুরে ঘুরে ওকে আর খুঁজে পাবে না, বুঝলে? তো আইনের মধ্যে থেকে কাজ করো, আমরা মিডিল ক্লাস, আমাদের উপর ওই যে সরকারের যে 360 না কত ধারা আছে, ওইগুলো সব আমাদের জন্যই, ঠিক আছে, আমরা হলাম ছোট পোকা, আমরা এই মাকড়সা দিলে আটকে যাই। হ্যাঁ, তুমি বুঝিস আমি কি বুঝাইছি? এটা নোট হয়ে গেছে না? চলো, নোট তো করিস, তাই না? পজ করে চলো। এক্সাম্পল, হি সেড টু মি মে ইউ সাকসিড ইন লাইফ। তো দেখো, মে ইউ সাকসিড ইন লাইফ, এটা আমি কি বুঝাচ্ছি? মে ইউ সাকসিড ইন লাইফ অর্থাৎ উইশ করতেছি না তুমি জীবনে সুখী হও, খালি হি কি হবে উইশ করলে? উইশড, উইশড, হি উইশড মে আই might succeed in life, লাইফ, ঠিক আছে। পরেরটা মে আল্লাহ বেরিয়েছু, এটা সরাসরি প্রে করতেছি, প্রার্থনা করলে প্রেড, দেখো তাহলে হি prayed me, he prayed me, I might, sorry, God might, he prayed me, God might, he prayed me, God might bless me. নোট করে নাও, শেষের পথে। দাঁড়াও, এখানে একটু দাঁড়াও, উঠে গিয়ে ড্যাড ব্যবহৃত হবে, তো ড্যাড দিতে হবে, মিস্টেক হয়ে গেছে। হি টোল্ড মি ড্যাট, এখানেও ড্যাট, যেহেতু অ্যাসার্টিভ সেন্টেন্স পরে আসছে। হি উইশড মি দ্যাট আই মাইট সাকসিড ইন লাইফ, হি প্রেড মি দ্যাট গড মাইট ব্লেস মি। কমপ্লিট। ড্যাটটা দিয়ে নাও, ড্যাটটা দেওয়া লাগবে। চলো নেক্সট। হ্যাঁ, এক্সক্লোমেটারি 5 প্রকারের লাস্ট আমরা চলে আসছি। তো রিপোর্টিং ভার্বে সে অথবা সেইডের স্থলে অর্থ অনুযায়ী নিম্নলিখিত ভার হবে। দেখি, এক্সক্লোমেটারি আনন্দ বোঝালে এক্সক্লেমড উইথ জয়, দুঃখ বোঝালে এক্সক্লেমড উইথ সরো বা গ্রিফট, বিস্ময় বোঝালে এক্সক্লেমড উইথ ওয়ান্ডার বা সারপ্রাইজ, ভয় বা ভীতি বোঝালে এক্সক্লেমড উইথ ফেয়ার। ইনভার্টেড কমা উঠে গিয়ে ড্যাটটা দিতে হবে। এরপর এরপর এক্সক্লোমেটারি সেন্টেন্সটিকে অ্যাসার্টিভ সেন্টেন্সে রূপান্তরিত করতে হবে। স্ট্রাকচার
অর্থাৎ নিম্ন স্ট্রাকচার ব্যবহার করতে হয়। নিম্ন স্ট্রাকচার দেখার আগে আমরা একটু পিছন থেকে ঘুরে আসি। কবিতা এটা ঠিক আছে। দেখো ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে কিন্তু কোথাও ড্যাট ব্যবহৃত হয়নি, হয়েছে দ্য টিচার অ্যাডভাইস দ্য স্টুডেন্ট, এখানে দেওয়াও নেই। টু উঠে যাবে, ইনভার্টেড কমা উঠে যাওয়ার টু ব্যবহার করে, হ্যাঁ টু ব্যবহার করে, এখানে কিন্তু ড্যাটের কোনো ব্যবহার হয়নি। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ তো ইম্পারেটিভ সেন্টেন্সে ড্যাটের কোনো ব্যবহার নেই, কিন্তু আমাদের অপটেটিভ সেন্টেন্স এবং হ্যাঁ অপটেটিভ সেন্টেন্সে অপটেটিভে ড্যাটের ব্যবহার আছে। আমি রুলে লিখেছি ড্যাট, হ্যাঁ যে ড্যাটের ব্যবহারটা আছে, এটা মনে রাখো। ইম্পারেটিভ সেন্টেন্সে ড্যাটের ব্যবহার নেই, কিন্তু অপটেটিভ সেন্টেন্সে ড্যাটের ব্যবহার আছে। আর আমাদের এক্সক্লামেটরি সেন্টেন্স এখানেও ড্যাটের ব্যবহার আছে, তাহলে ইম্পারেটিভে খালি ড্যাটের ব্যবহার নেই, আর অন্যান্য সেন্টেন্সে ড্যাটের ব্যবহার আছে ন্যারেশনের ক্ষেত্রে। স্ট্রাকচার কি? সাবজেক্ট প্লাস ভার্ব টেন্স অনুযায়ী অবজেক্ট এক্সটেনশন, সহজ। আর পূর্বের সেই পার্সন এবং টেন্স পরিবর্তনের নিয়ম যথাযথভাবে অনুসরণ করতে হবে। ও এটা এবার তো ট্রাই করতে পারবো, আমরা লাস্টে চলে আসি। এটা একবার ট্রাই করো কেমন হয় দেখো। চলো আমি করে দিই, তাই না? দা বয়, হোয়াট এ নাইস বার্ড, এটা কি? আনন্দের সাথে তো বলছে বয় exclaimed with joy, কি আছে? exclaimed with joy, exclaimed with joy that subject that it was present indefinite থাকলে past indefinite, it was a nice, it was a nice bird, exclaimed with that it was a nice bird. How beautiful the moon is, বিস্ময়, you exclai exclaimed with wonder, কেন দিলাম wonder? বিস্ময় মানে বিস্ময় বোঝালে exclaimed with wonder, exclaimed with wonder that the moon was present indefinite আছে তাই না? is was, the moon was beautiful, the moon was beautiful. She asked, alas my father is dead, she asked alas my father is dead, তাহলে she exclai exclaimed with sorrow, sorrow কেন দিলাম? exclaimed with sorrow, sorrow, he exclaimed with sorrow that alas উঠে যাবে, that my father, তাহলে my ফার্স্ট পারসন পরিবর্তন সাবজেক্ট অনুযায়ী, that her her father was dead, was dead, করে নাও, নোট করো এটা। ঠিক আছে, নোট হয়ে গেছে। তো আমরা কি শিখলাম? ইম্পারেটিভ আর বোধহয় ইন্টারোগেটিভ, হ্যাঁ ইন্টারোগেটিভেও ড্যাট ব্যবহৃত হয় না। তাহলে ইন্টারোগেটিভ এবং ইম্পারেটিভ এই দুই ক্ষেত্রে ড্যাট ব্যবহৃত হয় না, বাকি তিনটায় ড্যাট ব্যবহৃত হয়। অ্যাসার্টিভে হয় এবং এক্সক্লেমেটরিতে হয়, অপটেটিভেও ড্যাট ব্যবহৃত হয়, মনে রাখবা এটা। হয়ে গেছে কমপ্লিট এটা নোট? ও তেরি, তাহলে তো উই আর ডান, তাই না? উই আর ডান ফর টুডে, আজকের মতো শেষ।
আজকে আমি কি করালাম মূলত ন্যারেশন, মনে করুন ন্যারেশন আজকে এই যেটুকু করাইছি এটুকুই মনে করুন ন্যারেশন শেষ। আমি ডাইরেক্টলি ইনডাইরেক্টলি রূপান্তর শিখালাম। আর প্যাসেজ ন্যারেশনে কিছু ধরাবান্ধা অল্প গুটি কয়েক রুল আছে। আমরা নেক্সট ক্লাসে ন্যারেশনের 2টা ক্লাসে শেষ করবো বলেছি। নেক্সট ক্লাসে এটা একটু লেন্দি হয়ে গেল, কারণ এটা তো আসলে অনেক বড় কনসেপ্ট ছিল। নেক্সট ক্লাসে ওই প্যাসেজ ন্যারেশনের অল্প কিছু রুল দেখাবো, আর কিছু বোর্ড কোশ্চেন আর আমি ক্যারেক্ট কোশ্চেন কিছু সিলেক্ট করে রাখেছি, ওই ক্যারেক্ট কোশ্চেনগুলো সলভ করতে দেবো, ঠিক আছে। আর ইনডাইরেক্ট ডাইরেক্টের আমি ডেসক্রিপশনে এরও কিছু এক্সারসাইজ দিয়ে দেবো, গ্রুপের লিঙ্ক আছে ডেসক্রিপশনে দেওয়া থাকবে, ওইখানে ফেসবুকে গ্রুপের লিঙ্কে আমি তোমার প্র্যাকটিস শিট দিয়ে দেবো ইনডাইরেক্ট থেকে ডাইরেক্ট। নেক্সট ক্লাস হবে, বুঝলে তো, নেক্সট ক্লাস প্যাসেজ ন্যারেশনের উপরে হবে। তো অল্প কিছু ওটা ছোটো হবে, আর বোর্ড কোশ্চেন মানে যেটা তোমাদের পরীক্ষায় পড়ে, এটা কিন্তু ডাইরেক্ট একটা সেন্টেন্স করে পরীক্ষায় পড়ে না, এটা আমরা শিখলাম আজকে ডাইরেক্ট ইনডাইরেক্ট করার নিয়ম। নেক্সট ক্লাসে আমরা দেখবো প্যাসেজ ন্যারেশন সরাসরি। আর এইগুলোই তো লাগবে, এইগুলোই সব প্যাসেজ ন্যারেশনের রুল, ওগুলো মনে করো রুলের ভিতর পড়ে না, ও একবার দেখলেই হয়ে যাবে। তো নেক্সট ক্লাসে দেখা হচ্ছে, টিল দেন গুড বাই।